দীর্ঘ 2 দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ক্ষমতার মসনদে ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 212টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে দলটি। নির্বাচনের ফলাফলের উত্তেজনা কাটতে না কাটতেই এখন মানুষের মুখে মুখে একটাই আলোচনা, কেমন হবে নতুন মন্ত্রিসভা, কারা পাচ্ছেন মন্ত্রিত্বের স্বাদ। নবীন এবং প্রবীণের সমন্বয়ে গঠিত হতে যাওয়া এই মন্ত্রিসভায় কি পুরনো অভিজ্ঞদেরই প্রাধান্য দেওয়া হবে, নাকি তরুণ তুর্কিরা জায়গা করে নেবেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে? ইতিমধ্যেই দলের হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত চলছে নানা জল্পনা কল্পনা। অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় চমক জাগানো কিছু নাম শোনা যাচ্ছে। এমনকি জোটের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের যে ওয়াদা বিএনপি দিয়েছিল, তারও প্রতিফলন ঘটতে যাচ্ছে এই মন্ত্রিসভায়। আজকের এই আলোচনায় আমরা তুলে ধরব সম্ভাব্য সেই তালিকার বিস্তারিত, যা এখন টক অফ দ্য কান্ট্রি। সবচেয়ে বড় চমক এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাষ্ট্রপতির পদটি। দেশের সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামোর সর্বোচ্চ এই পদটিতে কে আসীন হবেন তা নিয়ে কৌতূহলের শেষ নেই। তবে সব জল্পনা ছাপিয়ে যার নাম কি সবচেয়ে জোরে সোরে শোনা যাচ্ছে, তিনি হলেন বিএনপির দীর্ঘদিনের পরীক্ষিত নেতা ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, তবে দেখব আওয়ামী লীগ সরকারের আমলে জিল্লুর রহমান, অ্যাডভোকেট আব্দুল হামিদ কিংবা শাহাবুদ্দিন চুপ্পু, তারা প্রত্যেকেই ছিলেন দলের প্রতি অত্যন্ত অনুগত এবং বিশ্বস্ত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপিও সেই পথেই হাঁটবে। দলের দুঃসময়ে যিনি হাল ধরেছিলেন শক্ত হাতে, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হতে পারেন পরবর্তী রাষ্ট্রপতি। তিনি শুধু দলের মহাসচিব নন, একজন সজ্জন, শিক্ষিত এবং মার্জিত রাজনীতিবিদ হিসাবেও সর্বমহলে সমাদৃত। শিক্ষকতা পেশা থেকে রাজনীতিতে আসা এই মানুষটির রাষ্ট্রীয় সংবিধান ও রাজনীতি সম্পর্কে রয়েছে গভীর জ্ঞান। দলের কঠিনতম সময়েও তিনি যেভাবে ধৈর্য ও প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, তা তাকে এই পদের জন্য অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। রাষ্ট্রপতি হিসেবে যে রাজনৈতিক দূরদর্শিতা ও ব্যক্তিত্ব প্রয়োজন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে তার পুরোটাই বিদ্যমান বলে মনে করছেন দলের নীতি নির্ধারকরা। রাষ্ট্রপতির পরেই যে পদটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, তা হল জাতীয় সংসদের স্পিকার। এই গুরুত্বপূর্ণ পদের জন্য বিএনপির পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন ডক্টর আব্দুল মঈন খান। তিনি একাধারে একজন প্রথিতযশা শিক্ষাবিদ, সমাজকর্মী এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত। ডক্টর মঈন খান এর আগেও খালেদা জিয়ার মন্ত্রিসভায় তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং নিজের যোগ্যতার প্রমাণ রেখেছিলেন। স্পিকারের পদটি এমন একজনকে দেওয়া প্রয়োজন, যিনি সংসদীয় রীতিনীতি ভালো বোঝেন এবং যার কথা ও আচরণে গাম্ভীর্য রয়েছে। সেই বিবেচনায় ডক্টর আব্দুল মঈন খান সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। তার মতো একজন উচ্চ শিক্ষিত ও সজ্জন ব্যক্তি স্পিকারের আসনে বসলে সংসদের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তাই ধারণা করা হচ্ছে, ত্রয়োদশ সংসদের স্পিকার হিসেবে আমরা সম্ভবত তাকেই দেখতে যাচ্ছি। সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব কার কাঁধে পড়ছে, তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। এর মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য মির্জা আব্বাস। তিনি এর আগেও খালেদা জিয়ার মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ঢাকার উন্নয়নে ভূমিকা রেখেছেন। দলের সিনিয়র নেতা হিসেবে এবং প্রশাসনিক অভিজ্ঞতার কারণে তাকেই এই গুরু দায়িত্ব দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এবং বড় বড় প্রজেক্টগুলো সামলানোর জন্য মির্জা আব্বাসের মতো একজন অভিজ্ঞ নেতার প্রয়োজন অনুভব করছে দল। বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব কার হাতে যাবে, তা নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই, কারণ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের বিষয়টি সরাসরি এই মন্ত্রণালয়ের সাথে যুক্ত। এই পদের জন্য সবচেয়ে যোগ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরীকে। তিনি একজন সফল ব্যবসায়ী এবং অর্থনীতি সম্পর্কে তার স্বচ্ছ ধারণা রয়েছে। চট্টগ্রাম থেকে উঠে আসা এই নেতা দলের আন্তর্জাতিক লবিং এবং অর্থনৈতিক পরিকল্পনায় সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সিন্ডিকেট দমন করে বাজার দর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার চ্যালেঞ্জ মোকাবিলায় আমির খসরু মাহমুদ চৌধুরীর ওপরই আস্থা রাখতে চাচ্ছে বিএনপি। অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন সালাউদ্দিন আহমেদ।
তিনি একজন সাবেক আমলা এবং রাজনীতিবিদ হিসেবে প্রশাসনের নারী নক্ষত্র জানেন। দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও দলের প্রতি তার ত্যাগ এবং প্রশাসনিক দক্ষতা তাকে এই পদের জন্য যোগ্য প্রার্থী করে তুলেছে। তৃণমূল পর্যায়ে উন্নয়ন এবং স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করতে সালাউদ্দিন আহমেদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে। তবে সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় নিয়ে, আর এখানেই আসতে পারে সবচেয়ে বড় চমক। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন এহসানুল হক মিলন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে যে আলোড়ন সৃষ্টি করেছিলেন তা আজও মানুষের মনে গেঁথে গেছে। বিশেষ করে পরীক্ষার হলে নকল ধরার জন্য তার হেলিকপ্টারে চড়ে অভিযানের ঘটনাটি তো রীতিমতো কিংবদন্তিতে পরিণত হয়েছে। দেশের শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শিক্ষার মান উন্নয়নে সাধারণ মানুষও এহসানুল হক মিলনকেই পুনরায় এই পদে দেখতে চায়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্রই দাবি উঠেছে শিক্ষাঙ্গনের নৈরাজ্য দূর করতে মিলনের মতো একজন কঠোর ও নীতিমান প্রশাসকের প্রয়োজন। তাই ধারণা করা হচ্ছে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন হলে আবারও শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফিরে আসবে এবং পরীক্ষায় নকলের প্রবণতা শূন্যের কোটায় নেমে আসবে। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নাম জোরে সোরে শোনা যাচ্ছে। তিনি একজন বর্ষীয় প্রশাসক এবং শ্রমিক নেতা হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন। দলের কৌশল নির্ধারণে এবং রাজনৈতিক সংকট মোকাবিলায় তার পরামর্শ নতুন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। অভিজ্ঞতার ঝুলি থেকে তিনি সরকারকে সঠিক পথে পরিচালনা করতে সহায়তা করবেন বলে মনে করা হচ্ছে। নতুন মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় এবং প্রতিমন্ত্রী হিসেবেও দেখা যেতে পারে বেশ কিছু নতুন মুখ। এর মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে টেকনোক্র্যাট মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে রুহুল কবির রিজভী আহমেদকে দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দলের দুঃসময়ে তিনি যেভাবে নয়পল্টন অফিস আগলে রেখেছিলেন এবং নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে দলের বক্তব্য জাতির সামনে তুলে ধরেছেন, তার পুরস্কারস্বরূপ এই মন্ত্রণালয়টি তার প্রাপ্য বলে মনে করেন কর্মীরা। তার বাগ্মিতা এবং সংবাদ মাধ্যমের সাথে দীর্ঘদিনের সম্পর্কের কারণে তথ্য মন্ত্রণালয় সামলানো তার জন্য সহজ হবে। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় আছেন হুমায়ুন কবির। আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন এবং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তিনি কাজ করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে কোনো সরকারের জন্যই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ। এখানে প্রতিমন্ত্রী হিসেবে ছাত্রদলের সাবেক কোষাধ্যক্ষ এবং তরুণ প্রজন্মের নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানির নাম বিবেচনায় রয়েছে। তিনি রাজপথের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত এবং দলের তরুণ নেতাকর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং পুলিশ প্রশাসনের সংস্কারে অ্যানির মতো একজন ডাইনামিক নেতার প্রয়োজন হতে পারে। পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে শৃঙ্খলা ফেরাতে এবং চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চিকিৎসক নেতা ডক্টর এজেডএম জাহিদ হোসেনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। পেশায় চিকিৎসক হওয়ায় তিনি এই ক্ষেত্রের সমস্যাগুলো খুব কাছ থেকে দেখেছেন এবং জানেন। আইন ও বিচার বিভাগের স্বচ্ছতা আনতে আইনজীবী ফজলুর রহমানের নামও আলোচনায় রয়েছে। এছাড়া বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহায়ক শিমুল বিশ্বাসকেও কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বা প্রশাসনিক দায়িত্বে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। বিএনপি আগেই ঘোষণা দিয়েছিল যে তারা নির্বাচনে জয়লাভ করলে যুগপথ আন্দোলনের শরিকদের নিয়ে একটি জাতীয় সরকার গঠন করবে। এই প্রতিশ্রুতির বাস্তবায়ন নতুন মন্ত্রিসভায় স্পষ্টভাবে দেখা যাবে বলে আশা করা হচ্ছে। শরিক দলগুলোর শীর্ষ নেতাদের মধ্যে কয়েকজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় ব্যক্তিত্ব ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ এবং নুরুল হক নূরকে মন্ত্রিসভায় দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। আন্দালিব রহমান পার্থ তার অগ্নিঝরা বক্তব্যের জন্য সংসদে এবং সংসদের বাইরে অত্যন্ত জনপ্রিয়। তাকে কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে তিনি সেখানেও দক্ষতার ছাপ রাখবেন বলে আশা করা যায়। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ছাত্র ও যুব সমাজের প্রতিনিধি হিসেবে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন, যা ছাত্র ও যুব সমাজকে সরকারের প্রতি আস্থাশীল করবে। এছাড়াও অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া এবং প্রবীণ রাজনীতিবিদ মোস্তফা জামাল হায়দারের নামও মন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছে। ডক্টর রেজা কিবরিয়ার আন্তর্জাতিক অর্থনীতি সম্পর্কে জ্ঞান এবং অভিজ্ঞতা দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে সহায়ক হতে পারে। মোস্তফা জামাল হায়দারের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাও সরকারের জন্য সম্পদ হিসেবে বিবেচিত হবে।
মূলত বিএনপি চাইছে একটি ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করতে, যেখানে শুধু দলীয় লোকজনই থাকবে না, বরং শরিক দল এবং সমাজের বিভিন্ন স্তরের যোগ্য ব্যক্তিরাও দেশ পরিচালনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এই মন্ত্রিসভার গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করলে দেখা যায়, বিএনপি এবার নবীন ও প্রবীণের একটি চমৎকার ভারসাম্য রক্ষা করতে চাইছে। একদিকে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান এবং আমির খসরুর মতো অভিজ্ঞ ও প্রবীণ নেতারা থাকছেন, যারা তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে সরকারকে স্থিতিশীল রাখবেন। অন্যদিকে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, রুহুল কবির রিজভী, আন্দালিব রহমান পার্থ এবং নুরুল হক নূরের মতো তরুণ ও উদ্যমী নেতারা থাকছেন, যারা সরকারে নতুন গতি ও প্রাণ চাঞ্চল্য নিয়ে আসবেন। অভিজ্ঞতার সাথে তারুণ্যের এই মিশ্রণ দেশ পরিচালনায় কতটুকু সফল হবে, সেটাই এখন দেখার বিষয়।